তো বন্ধুরা, আজকে কথা বলবো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। কারণ ইরান এবং ইসরায়েলের যুদ্ধ প্রায় 21 দিন পূর্ণ হয়ে গেল, মানে 3 সপ্তাহ হয়ে গেল। তো এখানে অনেক কিছু ব্যাপার ঘটেছে এবং এর ফলে ওয়ার্ল্ড পাওয়ারের কীভাবে শিফটিং হচ্ছে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো যদি দেখা যায় যে আমেরিকা তো ইসরায়েলের কথা অনুপাতে যুদ্ধটা শুরু করেছিল এবং তারা চেয়েছিল যে যাতে 1 সপ্তাহের মধ্যে ইরানকে দখলে করা যায় এবং ইরানের তেলের ভান্ডারটাকে আমেরিকা তার জব্দ করবে। এবং ইসরায়েলের আলাদাভাবে প্ল্যান ছিল, এবং ইসরায়েল চাইছিল যে পুরো গালফ নেশনের মধ্যে একটাই মাত্র শক্তিশালী দেশ হয়ে দাঁড়ায়, যাতে হবে ইসরায়েল, এবং সে গ্রেটার ইসরায়েল করতে চাইছিল। তো এর ফলে কি হলো, মানে 1 সপ্তাহের যুদ্ধ হওয়ার কথা ছিল এবং সেখান থেকে যুদ্ধে প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। এবং আস্তে আস্তে এতে দেখা যাচ্ছে যে আমেরিকা মানে অনেকটা পিছনে ব্যাকওয়ার্ডে চলে গেছে। তো যদি আমি কথা বলি, প্রথমে যুদ্ধের অ্যাটাক হয়েছিল যে ইরানের উপরে, যাতে এই ইরান সিভিলাইজেশনের উপরে অ্যাটাক হয়েছিল। তারপরে আস্তে আস্তে ইরানের ধরা যায় ইরানের গ্যাস ফিল্ডের উপরে অ্যাটাক হয়, এবং গ্যাস ফিল্ডের উপরে অ্যাটাক হওয়ার পর আস্তে আস্তে ইরানও রিটালিয়েট করে। এবং আমেরিকার সমস্যা সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে যে ইরানের ড্রোন, ইরানের যে শাহিদ ড্রোন, এটা অ্যাকচুয়ালি মানে এমন একটা ক্ষেপণাস্ত্র যাতে আমেরিকার ইন্টারসেপ্টার মিসাইলও মানে অনেক খরচা করতে হচ্ছে। মানে একটা $20,000 ড্রোনকে নেস্তনাবুদ করার জন্য প্রায় 4 থেকে 5 মিলিয়ন ডলারের মিসাইল লঞ্চ করতে হচ্ছে আপনাকে ওই ড্রোনটাকে করার জন্য। তাহলে কত খরচা হচ্ছে আপনার একটা ড্রোনের পেছনে করার জন্য। তো ইরানের সবথেকে বড় যেটা হাতিয়ার হলো সেটা হচ্ছে ড্রোন, এবং তারপরে ওর তো বিভিন্ন রকমের ব্যালিস্টিক মিসাইল আছে। এবং রিসেন্ট যে হামলাটা হলো, এই ধরুন ইরানের যে গ্যাস ফিল্ডের উপরে হামলাটা করেছিল ইসরায়েল 20 তারিখ 18 তারিখ যে হামলাটা করেছিল, তারপরে ইরান যে রিটালিয়েট করলো 19 তারিখে যে কাতারের গ্যাসের উপরে হামলাটা করলো, এবং তারপরে ওয়ার্ল্ডের গ্যাসের যেভাবে ত্রাহি ত্রাহি শুরু হয়েছে, তা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এমনি আমাদের ইন্ডিয়াতে গ্যাসের শর্টেজটা এমনি তো শুরু হয়েছিল, এর ফলে এরপরে আরও গ্যাসের শর্টেজটা শুরু হবে। ইন্ডিয়া কীভাবে এফেক্ট হচ্ছে এই ওয়ার্ল্ড মানে এই ওয়ারের পরে, আপনি সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। যে বর্তমানে তো ধরুন তেল আমাদের হয়তো এখনও যা তেলের মজুদ আছে 1.5-2 মাস আরামসে তেল চলবে, কিন্তু শুধুমাত্র আমরা রাশিয়া থেকে তেল নিয়েও আমরা আমাদের দেশের পর্যাপ্ত পরিমাণে করতে পারবো না। কিন্তু যে পরিমাণ তেল আমরা স্টেট অফ হরমুজ থেকে নিতাম, স্টেট অফ হরমুজ থেকে আমাদের প্রায় 40 থেকে 50% তেল আমাদের ওই রুটের মাধ্যমে আসতো। যখন স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে যায়, তো টোটাল তো আমাদের গ্যাসটাও বন্ধ হয়ে যায় এবং তেলটাও বন্ধ হয়ে যায়। গ্যাসের প্রায় 90%, মানে আমাদের 60% গ্যাস ইম্পোর্ট করতে হয়, 60 থেকে 70%, এবং তার 90% গ্যাস আমাদের স্টেট অফ হরমুজ দিয়ে আসে, মানে ওই কাতারের। তো এখানে 3 সপ্তাহের যে যুদ্ধটা চলছে তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকা কিন্তু এখানে যেভাবে সুপার পাওয়ার দেখাতে চাইছে সেরকম সুপার পাওয়ার আমেরিকাও নয়। শুধুমাত্র ইরান এখানে লড়ছে না, ইরানের পেছনে আছে রাশিয়া আছে, চীন আছে, এবং নর্থ কোরিয়াও আছে। অনেকে বলে না যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হবে বা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু আমার মতে তৃতীয় বিশ্বযুদ্ধ তখন শুরু হয়ে গেছিলো যখন রাশিয়া ইউক্রেনের উপরে ইনভেড করেছিল 2022 সালে ফেব্রুয়ারি মাসের দিকে। 2022 সালে ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের উপরে ইনভেড করে, তো তখন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তো আজ অবধি সেই 2022 সাল থেকে এখন অবধি যুদ্ধ চলতেছে। ওখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হওয়ার পর তারপরে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হলো, তারপরে সেখানে 1-1.5 বছর হওয়ার পর তারপরে রিসেন্ট মানে ইসরায়েল এবং যে ইরান এবং আমেরিকা, এবং পিছন থেকে ইরানের সাপোর্টে হয়ে চীন এবং রাশিয়া, ওরা লড়তে আছে। তো আস্তে আস্তে এখানে বিভিন্ন দেশ ইনভলভ হচ্ছে, এবং ইরান যেভাবে রিটালিয়েট করছে গালফ কান্ট্রির উপরে, যেরকম কাতার, কুয়েত, ওমান, তারপরে বাহরিন, তারপরে আপনার সৌদি আরব, এই যে ইরাক, বিভিন্ন দেশের উপরে যেভাবে এই মানে আমেরিকার যে ঘাঁটিগুলোকে আক্রমণ করছে, অ্যাকচুয়ালি ওরা তো আক্রমণ করা ওদের মতো কোনো মিসাইল নেই। মানে এই যে বাকি গালফ কান্ট্রির মধ্যে শুধুমাত্র ইসরায়েল এবং ইরানের কাছে মিসাইল আছে এবং ক্ষেপণাস্ত্র আছে, সব কিছু আছে। ইসরায়েলের কাছে এয়ারফোর্সও আছে, নেভি আছে, বাট এয়ারফোর্স নেই, শুধুমাত্র মিসাইলের উপরে ওরা হামলা করছে। বাকি যে গালফ কান্ট্রিগুলো আছে ওদের মধ্যে কোনো অস্ত্র নেই, কিছু নেই। তো সেই জন্য ওরা রিটালিয়েট করতে পারছে না, এবং ওরা আমেরিকাকে ইরানের উপরে অ্যাটাক করছে। তো যতদূর সম্ভব এখানে যে গেমটা চলতেছে, যে স্টেট অফ হরমুজকে মানে ইরান দখল করে পুরা ওয়ার্ল্ডের ইকোনমিটাকে ক্র্যাশ করাতে চাইছে, এবং আমেরিকা ওটা বুঝতে পেরে গেছে। তো ইমিডিয়েট ও স্টেট অফ হরমুজকে খোলার জন্য বিভিন্ন দেশকে দাবি করছে, এবং নেটো অ্যালায়েন্সকেও এখানে আসার জন্য আবেদন জানাচ্ছে। কিন্তু নেটোরা তো বুঝে গেছে যে
একটা সময় যেভাবে ট্রেড ওয়ার করেছিল মানে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প, যে ইউরোপের বিভিন্ন দেশকে 20%, 30%, 25% এবং 15% বিভিন্ন ট্রেড ওয়ারের মধ্যে ফাঁসিয়ে রেখেছিল ইউরোপিয়ান কান্ট্রিগুলো। তো সেই কারণে ইউরোপিয়ান কান্ট্রি আজকে এই যুদ্ধে আসছে না, কিন্তু পেছনে পেছনে হয়তো হালকা ব্যাকআপ আছে, কিন্তু সরাসরিভাবে তারা এই যুদ্ধে যোগ হচ্ছে না। তো একটা কথা আছে না যে আমেরিকা সুপার পাওয়ার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, এবং প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওরা সেভাবে সরাসরি লড়েনি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওরা লড়াই করেছিল। বাট তারপর থেকে আমেরিকার ডলার সিস্টেম আসে, এবং ডলার সিস্টেম চালু হওয়ার পর তারপরে বিভিন্ন দিক থেকে আপনার এই যে পেট্রো ডলার সিস্টেমটা, পেট্রোলের মাধ্যমে ডলার ওটাই হতো। তো যে আমেরিকার মেন টার্গেটটা হচ্ছে দুনিয়াতে যত রকমের পেট্রোল আছে, মানে প্রায় শুধুমাত্র রাশিয়ার কাছে আমি যদি ওয়ার্ল্ডের রিজার্ভ ধরি, তাহলে ওয়ার্ল্ডের রিজার্ভ প্রায় 10 থেকে 15% রাশিয়ার কাছে মজুদ আছে। আর যদি আমি ইরান ধরি, সৌদি আরব ধরি, কাতার ধরি, বা কুয়েত ধরি, বাহরিন ধরি, এবং ভেনেজুয়েলা, রিসেন্ট যে ভেনেজুয়েলাকে আমেরিকা দখল করলো, এবার ভেনেজুয়েলা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে তেলের মানে উৎস বলা যেতে পারে, সবথেকে বেশি লার্জেস্ট তেলের ভান্ডার ভেনেজুয়েলা। তো আমি যদি আমেরিকা চাইছিল যদি ইরানকে দখল করে নেওয়া যায়, তাহলে আমাদের কাছে প্রায় অলমোস্ট 80 থেকে 85% তেল আমাদের কাছে মজুদ থাকবে। তো তেলের মাধ্যমে ওরা ডলার সিস্টেমটাকে স্ট্রং করতে চাইছে। এবং ইসরায়েলের মেন প্ল্যানটা হচ্ছে এখানে যে ইসরায়েল তাদের গ্রেটার ইসরায়েল বানাতে চাইছে, যে পুরা গালফ কান্ট্রিটাকে ওরা ধরে রেখে মানে ওদের নিজের দখলে করে রেখে ওদেরকে একটা মানে শক্তিশালী দেশ হয়ে দাঁড়াতে চাইছে। মানে ইসরায়েল শুধুমাত্র এখানে শক্তিশালী দেশ হতে পারছে না শুধুমাত্র ইরানের কারণে, কারণ ইরান ইসরায়েলকে কোনো মান্যতা দেয় না। তো যে কারণে ওয়ারটা চলছে, এবং এই ওয়ারের কারণে আস্তে আস্তে বিভিন্ন দেশ এখানে যুক্ত হচ্ছে। এবং আমাদের ইন্ডিয়া যতই নিউট্রাল থাকুক না কেন, ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি এফেক্ট পড়ছে, কারণ আমাদের বেশিরভাগ ইম্পোর্টই আমাদের জলপথে হয়, এবং তার মধ্যে আমাদের 60% থেকে 70% ইম্পোর্ট আমাদের স্ট্রেট অফ হরমুজের মধ্যে হয়। মানে সব কিছু, শুধু আমি তেল বা গ্যাস বা ওই সমস্ত কিছু বলছি না, ইভেনচুয়ালি আমাদের খাবার বা বাকি আমি যদি ইলেকট্রনিক্স কথা বলি এবং ফুডের কথা বলি, বা বাকি যত সব টেক্সটাইলস যত ইন্ডাস্ট্রি আছে, সমস্ত কিছু ইম্পোর্ট এবং এক্সপোর্ট আমাদের এই রুটের মাধ্যমেই হয়। তো যখন এটা বন্ধ হয়ে গেছে, তো ভারতের উপরে সব থেকে ইম্প্যাক্ট পড়ছে। সেই কারণে ভারতীয় শেয়ার মার্কেট প্রত্যেক দিন ডাউন চলছে। এবং যদি আমি রিসেন্ট ওয়ারের কথাও ধরি, তাহলে এই মাসে ভারতীয় শেয়ার মার্কেট প্রায় 7 থেকে 8% ফল করেছে। তো বোঝাই যাচ্ছে এফেক্টটা আরও দারুণভাবে পড়তে পারছে। এবং যেভাবে আমাদের গ্যাসের শর্টেজটা শুরু হয়েছে, এবং এখন তো মনে হচ্ছে যে হ্যাঁ গ্যাসের শর্টেজটা অনেকে বলতেছে যে হ্যাঁ গ্যাস কিন্তু ব্রোকাররা বন্ধ করে রেখেছে এবং সব কিছু করে রেখেছে, কিন্তু ওইভাবে গ্যাস যদিও বন্ধ করে রাখেন, তাহলে এইভাবে তো শর্টেজ পড়ছে না। সরকার কিন্তু এটা চাপা দেওয়ার চেষ্টা করছে যে গ্যাসের আমাদের কোনো শর্টেজ নেই, কিন্তু অ্যাকচুয়ালি গ্যাসের শর্টেজ আমাদের ভারতে শুরু হয়ে গেছে। এবং যদি এই যুদ্ধ আরও কন্টিনিউ চলতে থাকে, যদি আরও 1 মাস মতন চলে যায়, তাহলে আমাদের গ্যাসে রান্না বন্ধ হয়ে যাবে টোটালি। আমাদেরকে মানে কাঠ বা চুলার মাধ্যমে আমাদেরকে রান্না করতে হবে। তেল মোটামুটি এখন যা আছে তেল 1-1.5 মাস মজুদ থাকবে, মানে মজুদ আছে 1-1.5 মাসে। তো এরপরে মানে তেলেরও শর্টেজ পড়তে পারে, যদি যুদ্ধ বেশি দিন চলে, তাহলে আমাদেরও তেলের দাম বাড়বে, কোনো চাপ, বাকি সব কিছুর দিক দিয়েও আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু যেটা দেখার বিষয়, তো আমি যে বলছিলাম যে ভারত কীভাবে নিউট্রাল হয়ে পজিশান এখানে করতেছে, কারণ যদি আমি দেখি ইসরায়েল, আমাদের ইরান সবথেকে ভালো বন্ধুত্ব ছিল, কারণ ইরানের যে পোর্ট ছিল চাবাহার পোর্ট, সেখানে থেকে ইউরোপের মধ্যে যাওয়ার রাস্তা ছিল, এবং আফগানিস্তান, এশিয়ার আমাদের সবথেকে পোর্ট ছিল। কিন্তু ভারত সরকারের রিসেন্ট যে পলিসি, ওরা কিন্তু মানে ইরানকে বন্ধু হিসাবে দেখেনি। তো প্রথম ওরা ইসরায়েলকে সাপোর্ট করছিল, তো পরে পরে যখন দেখলো ইরান মানে ইসরায়েলের কোমর ভেঙে দিচ্ছে, মানে যেভাবে ইসরায়েলের উপরে বম ফেলতেছে, যে ইরান কিন্তু ভারত সরকার প্রথমেও ভেবেছিল যে ইরান হয়তো মানে 1 সপ্তাহের মধ্যে দখল হয়ে যাবে আমেরিকার কাছে, তো ইরানের তেলটাও ওরা আমেরিকার কাছ থেকে নিয়ে নেব। কিন্তু রিসেন্ট যদি আপনি দেখেন যে আমাদের ভারত সরকারের পলিসি, তো এখন ওরা ইরানের মানে পক্ষেও গান গাইছে, কেন ওরাও বুঝে গেছে যে ইরান কিন্তু এত সহজে হারার দেশ নয়। আরে ভাই, ইরান অ্যাকচুয়ালি আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য ওরা 20-25 বছর ধরে তৈরি হয়ে আছে।
তো ইরান এই মুহূর্তে আর ছেড়ে দেওয়ার দেশ নয়। কালকে রাত্রেই আরও একটা বড় দুর্ঘটনা ঘটে যে মানে ইসরায়েল তেহরানের উপরে হামলা করেছে কালকে রাত্রে, এবং ইরানও সৌদি আরব, দুবাই, কুয়েত এবং বিভিন্ন উপরে বিভিন্ন তেল শোধনাগারে হামলা করেছে। তো তেল অ্যাকচুয়ালি তেলের দাম বাড়বে। এখন আপাতত আমাদের 15-20 দিন মোটামুটি তেল যেটুকু আছে ওটা ঠিকঠাকভাবেই চলবে, কিন্তু অটোমেটিকলি তেলের শর্টেজও আমাদের দেশের মধ্যে পড়তে থাকবে। এবং এই যুদ্ধের ফলে সবথেকে যদি কেউ লাভবান হয়ে থাকে সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার কাছে গ্যাসও আছে, তেলও আছে। এবং একটা সময় ইউরোপিয়ান ইউনিয়ন মানে যে ইউরোপীয় বিভিন্ন দেশগুলোর যে গোষ্ঠী, ওরা বলেছিল যে রাশিয়ার কাছ থেকে আমরা তেল বাই করব না, আমরা রাশিয়াকে সেকশন লাগাচ্ছি, তারপরে আমরা রাশিয়ার কাছ থেকে গ্যাস নেব না। কিন্তু আজকেই ইউরোপীয় ইউনিয়নকে ওই রাশিয়ার কাছ থেকে তেল এবং গ্যাস নিতেই হবে, এবং রাশিয়া এখানে ওরা বেশি দামেই তেল এবং গ্যাস দিচ্ছে, এবং মার্কেটে যে দাম চলছে তার থেকে প্রিমিয়াম দামে তেল বিক্রি করছে। মানে বুঝে নিন যে মার্কেটে যদি দাম $100 চলে গ্যাসের দাম বা তেলের দাম, তো সেখান থেকে প্রিমিয়াম $5 বেশি, মানে 105 বা $110 মূল্যে তো রাশিয়া তেল এবং গ্যাস ইউরোপীয় ইউনিয়নকে দিচ্ছে এবং ভারতকেও দিচ্ছে। ভারতও মাঝখানে রাশিয়ার কাছ থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছিল, তো এখন রাশিয়াও ভারতকে প্রিমিয়ামে তেল দেবে। তো অনেকে বলতে পারে যে রাশিয়া তো আমাদের বন্ধু ছিল, তাহলে রাশিয়া কেন আমাদেরকে প্রিমিয়ামে তেল দেবে? কিন্তু আমরা সেই বন্ধুত্বটা আমরা পালন করেছি কই? ভারত সরকার কি সত্যিকারে রাশিয়ার সাথে বন্ধুত্ব পালন করেছে? কারণ যখন আমেরিকা আমাদেরকে বললো যে ওখান থেকে তেল নাও, তাহলে আমরা চলে গেলাম ভেনেজুয়েলার কাছ থেকে তেল নিতে। যখন আমেরিকা ভারত সরকারকে রাশিয়ার কাছ থেকে তেল নিতে বন্ধ করতে বললো, তখন ভারত সরকারও রাশিয়ার কাছ থেকে তেল নেওয়া বন্ধ করে দিল। তো তো রাশিয়া তো বুঝতে পারছে না যে ভারত সরকার বর্তমানে যেভাবে রাশিয়ার সাথে পলিসি করছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুত্বসুলভ আচরণ নয়। তো সেই কারণে দেখবেন রাশিয়া আর চীন সব থেকে একজোট হয়ে কাজ করতেছে, কারণ রাশিয়া থেকে চীনের মধ্যে পাইপলাইন করা আছে এবং ওর মধ্যে তেলও আসে, গ্যাসও আসে। তো ওদের কোনো স্যাংশন নিয়ে কোনো আবেদন নেই। যদি আমেরিকা হাজারো স্যাংশন যদি রাশিয়ার উপরেও লাগিয়ে দেয়, তাও চীন রাশিয়ার কাছ থেকে তেল ইম্পোর্ট করবে, গ্যাস ইম্পোর্ট করবে। ইভেনচুয়ালি ইরানের কাছ থেকেও ওদের পাইপলাইন করা আছে, ইরানের কাছ থেকেও ওরা তেল এবং গ্যাস ইম্পোর্ট করবেই। তো যতই যে যাই বলবো না কেন, এখানে রাশিয়া এবং চীন নেক্সট পাওয়ার হিসাবে আসতেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন।